আসসালামু আলাইকুম। আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETH2005। আজকে আমার পড়ানো টপিক হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা এর আগে আমি 3টি ক্লাস নিয়েছি, আজকে আমার চতুর্থ এবং শেষ ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে আমরা জেনে নিই ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। আজকে আমরা পড়ব সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের বাকি অংশ। এর আগের ক্লাসে আমি সাংস্কৃতিক প্রেক্ষাপটের কিছু অংশ আলোচনা করেছি, আজকে বাকি অংশটুকু আলোচনা করব। এর সঙ্গে আলোচনা করব সিন্ধু সভ্যতার উদ্ভাবন ও অর্জন, সিন্ধু সভ্যতার সমাপ্তি। সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে আজকে আলোচনার বিষয় হচ্ছে নগর পরিকল্পনা, স্নানাগার, শস্য ভাণ্ডার, স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকর্ম, সিলমোহর, বিজ্ঞান চর্চা। তাহলে শুরু করা যাক। শুরুতে সিন্ধু সভ্যতা সম্পর্কে একটু ধারণা দিই, যদিও আগের ক্লাসগুলিতে আমি ধারণা দিয়েছি, তারপরও আজকে আবার একটু ধারণা দিই। সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চল অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলে সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় গগ্গর, হক্করা নদী উপত্যকা ও গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চল পর্যন্ত। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ, ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিম দিকের রাজ্যগুলি, দক্ষিণ পূর্ব আফগানিস্তান ও বালুচিস্তান প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত ছিল। পুনর্বর্ধিত সময়কালে এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত ছিল। হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরগুলোর অন্যতম। 1920 দশকে তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে প্রত্নতান্ত্রিক খনন কার্যের ফলে এই শহরটি আবিষ্কৃত হয়। 1920 সাল থেকে সিন্ধু সভ্যতার প্রত্নস্থলগুলিতে খনন কার্য চলছে। 1999 সালেও এই সভ্যতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্ন সামগ্রী ও আবিষ্কৃত হয়েছে। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সিন্ধু সভ্যতার বিস্তার ছিল বেলুচিস্তান থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত প্রায় সমগ্র পাকিস্তান, আধুনিক ভারতের গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব রাজ্য। উত্তরে এই সভ্যতা উচ্চ শতদ্রু অববাহিকার ওপার পর্যন্ত প্রসারিত ছিল। সিন্ধু সভ্যতার উদ্ভব মিশর ও পেরু প্রাচীন সভ্যতার মতো উচ্চভূমি, মরুভূমি ও সমুদ্র বেষ্টিত উর্বর কৃষিভূমিতে হয়েছিল। সাম্প্রতিককালে পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশেও সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। আফগানিস্তানেও সিন্ধু সভ্যতার কয়েকটি উপনিবেশের সন্ধান পাওয়া গেছে। এই সভ্যতার কয়েকটি বিচ্ছিন্ন উপনিবেশের সন্ধান পাওয়া গেছে তুর্কমেনিস্তান ও গুজরাটে। পশ্চিম বেলুচিস্তানের সুক্তাগান্ডোর ও গুজরাটের লোথাল ছিল এই সভ্যতার উপকূলীয় বসতি অঞ্চল। উত্তর আফগানিস্তানের শর্তগাইতে অক্সাস নদীর তীরে, উত্তর পশ্চিম পাকিস্তানের গোমাল নদীর উপত্যকায়, ভারতের জম্মুর কাছে বিপাশা নদীর তীরে মান্ডাতে এবং দিল্লি থেকে 28 কিলোমিটার দূরে হিন্দু নদীর তীরে আলমগীর পুরেও এই সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলো নদী তীরে আবিষ্কৃত হলেও বালাকোটের মতো প্রাচীন সমুদ্র সৈকতেও কতগুলো কেন্দ্র আবিষ্কৃত হয়েছে।
যেমন বালাকোট আবার দ্বীপেও এই সভ্যতার প্রাচীন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট। সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের গত ক্লাসে আমি আংশিক আলোচনা করেছি বসতি গৃহ পর্যন্ত। আজকে নগর পরিকল্পনা আলোচনা করব। সিন্ধু সভ্যতার এক অভিজাত উন্নত প্রযুক্তি সম্পন্ন নগরাঞ্চল সংস্কৃতির প্রমাণ পাওয়া যায়। এই শহরগুলি ছিল এই অঞ্চলের প্রাচীনতম নগর ব্যবস্থা। নগর পরিকল্পনার উচ্চমান দেখে অনুমিত হয় নগরায়ন পরিকল্পনা সম্পর্কে এই অঞ্চলে মানুষের যথেষ্ট জ্ঞান ছিল এবং এখানে একটি দক্ষ পৌর সরকারের অস্তিত্ব ছিল। এই সরকার ব্যবস্থায় স্বাস্থ্য সচেতনতা যেমন গুরুত্ব পেত, তেমনি নাগরিকদের ধর্মীয় রীতিনীতি পালনের সুবিধা অসুবিধার দিকেও নজর রাখা হতো। হরপ্পা, মহেঞ্জোদারো ও রাখিগড়ির যে অংশ খনন কার্য চলছে সে অংশে নগরায়ন পরিকল্পনা অন্তর্গত ছিল। বিশ্বের প্রথম নগরাঞ্চল নিকাশি ব্যবস্থা। শহরে বাড়ির মধ্যে সমস্ত কূপ থেকে জল বা পানি তোলা হতো। কোনো কোনো ক্ষেত্রে একাধিক বাড়ি থেকে সার্বজনীন কূপ থেকেও পানি নিত। স্নান বা গোসলের জন্য নির্দিষ্ট ঘরটি থেকে নালীপথে বর্জ্য পানি ঢাকা নর্দমার দিকে পাঠানো হতো। এই ঢাকা নর্দমাগুলো শহরের প্রধান প্রধান রাস্তার দুপাশে অবস্থিত ছিল। বাড়ির দরজা থাকতো আভ্যন্তরীণ অঙ্গন বা ছোট ছোট গলির দিকে। এই অঞ্চলে কোনো কোনো গ্রামের গৃহ নির্মাণ পদ্ধতি আজও হরপ্পার গৃহ নির্মাণ পদ্ধতির কিছুটা রীতি বিদ্যমান ছিল। মহেঞ্জোদারো হরপ্পা নগর দ্বয়ে পরিকল্পিত নগর কাঠামো এরূপ ছিল যে নগরের কেন্দ্রমূলে রাজবাড়ি ও দুর্গ নির্মাণ করা ছিল। এ স্থলে রাজপরিবারের সদস্যরা বসবাস করত। রাজপ্রাসাদ থেকে চতুর্দিকে দ্রাঘিমা রেখার ন্যায় মূল সড়কগুলো বিস্তৃত ছিল। এই মূল সড়কের পাশ ঘেঁষে ছিল নগরবাসীদের বাড়িঘর। রাজপ্রাসাদ সংলগ্ন এলাকাটি ছিল রাজ পরিষদবর্গ, সেনা অধিকর্তা, উচ্চবিত্ত বণিক ও ধর্মীয় নেতা পুরোহিতদের পাড়া। এই পাড়ার বাড়িগুলো ছিল 2 তলা বা 3 তলা অট্টালিকা। উচ্চবিত্তের পাড়া শেষ হলেও শুরু হয় মধ্যবিত্তের বসতি। মধ্যবিত্তের এলাকার শেষ প্রান্তে নগর উপকণ্ঠে ক্ষুদ্র ক্ষুদ্র ঠাসাঠাসি কুঠুরিগুলো ছিল নিম্ন আয়ের মানুষের বসতি। ইতিহাসবিদগণ ধারণা করেন যে মহেঞ্জোদারো শহরে সর্বমোট 12টি মহল্লা বা পাড়া ছিল, তবে হরপ্পা নগরে কতটি পাড়া ছিল তা জানা সম্ভব হয়নি। স্নানাগার। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার উল্লেখযোগ্য প্রশংসনীয় প্রেক্ষিত ছিল যে হরপ্পা মহেঞ্জোদারো নগর দুটিতে গণ স্নানাগার নির্মিত ছিল। নগর অভ্যন্তরে বিশাল পরিসর জুড়ে এই স্নানাগার অবস্থিত ছিল। স্নানাগারের পরিসর ছিল 100 ফিট দৈর্ঘ্য ও 108 ফিট চওড়া। এই চত্বরের ঠিক মাঝখানে ছিল জলাধার, স্বচ্ছ পানির আধার। জলাধারের আয়তন ছিল 96 বর্গ ফুট, পানির গভীরতা ছিল 8 ফুট। এই স্নানাগারটি ছিল আজকের আধুনিক সুইমিং পুলের আদিরূপ। জলাধারে পানি প্রবেশ ও নিষ্কাশনের পথ ছিল। প্রয়োজনে স্নানাগারের পানি বের করে নতুন স্বচ্ছ পানি সরবরাহের পরিকল্পিত পদ্ধতি ছিল। স্নানাগারের চারপাশে স্নানার্থীদের বসার গ্যালারি বা খেপি নির্মাণ করা ছিল। স্নানাগারের উত্তর পাশে অনেকগুলো কামরা অবস্থিত ছিল। অনুমান করা যায় এই সকল কামরাগুলিতে পুরোহিতগণ বসবাস করত এবং স্নানাগারটিতে ধর্মীয় পুণ্য লাভের প্রত্যাশায় দর্শনার্থীগণ পুণ্যস্থান গ্রহণ করত। এই স্নানাগারটি সাধারণ ও গণ স্নানাগার ছিল না। ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ ও আনুষ্ঠানিকতা সমৃদ্ধ স্নানাগার ছিল সমাজ জীবনে, যার প্রভাব ছিল অত্যন্ত প্রগাঢ়। এই স্নানাগার থেকে প্রয়োজনে পানি বের করে নতুন পানি সরবরাহের পরিকল্পনা ছিল।
শস্য ভাণ্ডার। মধ্য উচ্চবিত্ত বাড়ির সাথে তৈরি এক উঁচু কামরা বিশিষ্ট ঘর ছিল, যেগুলো তারা শস্য সংরক্ষণের কাজে ব্যবহার করত। মহেঞ্জোদারো নগরীতে রাজার একটি শস্য ভাণ্ডার ছিল। সিন্ধু নদীর বন্যা থেকে শস্য রক্ষার জন্য রাজার এই শস্য ভাণ্ডারটি ছিল দুর্গ অভ্যন্তরে উঁচু ঢিবির উপরে নির্মিত। রাজদুর্গ ছিল একটি প্রকাণ্ড চতুর্থ, যা আনুমানিক দৈর্ঘ্য প্রায় 400 ফুট এবং প্রস্থ ছিল 200 ফুট। এই চত্বরের মাঝখানে 34 কামরা বিশিষ্ট একটি শস্য ভাণ্ডার অবস্থিত ছিল, যার আয়তন ছিল 10,000 বর্গফুটের উপরে। হরপ্পা নগরে অনুরূপ একটি শস্য ভাণ্ডারের অস্তিত্ব পাওয়া যায়। এই শস্য ভাণ্ডারটির দৈর্ঘ্য 200 ফিট, প্রস্থ 150 ফিট ছিল। শস্য ভাণ্ডারে 50 ফুট ইন্টু 200 ফুট আয়তনের অনেকগুলো কামরা ছিল। এই শস্য ভাণ্ডারগুলিতে সারা বছর শস্য সংরক্ষণ করার ব্যবস্থা ছিল। স্থাপত্য। মেসোপটেমিয়া ও মিশরের স্থপতিদের ন্যায় সিন্ধু সভ্যতার স্থাপত্য শিল্প তেমন উন্নত ছিল না। বলতে গেলে সিন্ধু সভ্যতা দুটি নগর রাষ্ট্রের কুলকৃতি উল্লেখ করার মতো কোনো স্থাপত্য খুঁজে পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতার স্থাপত্যের কিঞ্চিৎ ছাপ পরিলক্ষিত হয় দুর্গ নির্মাণে। মহেঞ্জোদারো হরপ্পা নগরে একটি করে দুর্গ নির্মিত ছিল। দুর্গগুলো পুরানো ইটের পুরু প্রাচীর দ্বারা পরিবেষ্টন করা ছিল। প্রাচীরের শীর্ষভাগ দিয়ে খেলানো ছিল। দুর্গগুলির কেন্দ্রমূলে প্রশাসনিক দপ্তর অবস্থিত ছিল। দুর্গ অভ্যন্তরে উঁচু চত্বরে নির্মিত রাজপ্রাসাদ। তবে সিন্ধু সভ্যতার অবলুপ্ত এ সকল নিদর্শন আজ আর চোখে পড়ে না। হরপ্পার দুর্গ প্রাচীরও আজ নিশ্চিহ্ন প্রায়। ঐতিহাসিকদের ধারণা, দুর্গ অভ্যন্তরে মন্দির ছিল এবং সমাজের সকল ধর্মীয় ক্রিয়াকলাপ এই চত্বরে অনুষ্ঠিত হইত। দুর্গ প্রাচীরের বাহিরে ছিল নগর বসতি। মেসোপটেমিয়ান ও মিশরীয় সভ্যতার স্থাপত্য শিল্প মন্দির গাত্রে আজও অম্লান। অপরদিকে সিন্ধু সভ্যতার কোনো স্থানে কোনো মন্দিরের ধ্বংসাবশেষের গায়ে কোনো স্থাপত্য সন্ধান পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতার মন্দির স্থাপত্যকালের গর্ভে বিলীন হয়ে গেছে। ভাস্কর্য। সিন্ধু সভ্যতার কোনো ভাস্কর্য শিল্পের বা স্থাপত্য শিল্পের সন্ধান পাওয়া যায়নি। সে সময় কিছু ধাতব মূর্তি ও পোড়ামাটির ফলকে সিন্ধু সমাজের ভাস্কর্য শিল্পের কিঞ্চিৎ আভাস পাওয়া যায়। সিন্ধু সভ্যতার স্থাপত্য শৈলী মিশরীয়দের মতো তেমন উন্নত ছিল না। স্থাপত্য শৈলীতে কোনো বৈচিত্র্য ছিল না। স্থাপনা ছিল সাদামাটা। প্রাসাদ বা দুর্গ নির্মাণ শৈলী ছিল ইটের পরে ইট দিয়ে শুধু গাঁথনি করা। রাজপ্রাসাদের স্তম্ভগুলোর গায়ে কোনো কারুকার্য ছিল না। প্রাসাদের সিংহদ্বারও ছিল আড়ম্বরহীন। মেসোপটেমিয়া মিশরের সমাজে মন্দিরগুলো ছিল মানুষের সকল কর্মকাণ্ডের মূল বিন্দু, কিন্তু সিন্ধু সভ্যতার এর প্রবণতা লক্ষ্য করা যায় না। সিন্ধু সভ্যতার ধ্বংসবিশেষের মধ্যে সুমের ও মিশরীয়দের স্থাপত্য আকীর্ণ মন্দিরগুলোর মতো একটি মন্দিরও আবিষ্কৃত হয়নি। তবে এই বিষয়টি ইতিহাসবিদগণ ধারণা করেন যে সিন্ধু সমাজে মন্দিরগুলো নির্মিত নিতান্ত সাদামাটা। সিন্ধু সভ্যতার ভাস্কর্য শিল্পের নিদর্শন হিসাবে কয়েকটি মূর্তি পাওয়া যায়। মূর্তিগুলো দুই শ্রেণীর ছিল: ধাতু দ্বারা নির্মিত মূর্তি, পাথর কেটে তৈরি করা মূর্তি। মহেঞ্জোদারোতে ব্রোঞ্জের তৈরি লাচ্ছময়ী এক নর্তকীর মূর্তি পাওয়া যায়, যার বাহুতে বাজুবন্ধ, হাতে চুড়ি ও বালা, কণ্ঠে কণ্ঠহার পরিধান করা এবং খোপা করে ক্যাশ বিন্যাস করা ছিল। এখানে অপর একটি পাথরের মূর্তি পাওয়া যায়, যে মূর্তিটি একজন নৃপতি বা রাজার আবক্ষ প্রতিকৃতি। আরও একটি ধাতব মূর্তি পাওয়া যায়, যেটি দেখে মনে হয় অলঙ্কার আচ্ছাদিত এক দলনাট্য রমণী। হরপ্পায় মস্তকহীন একটি পাথরের নগ্ন মূর্তি পাওয়া যায়। অনেক ইতিহাসবিদগণ মন্তব্য করেন যে এই মূর্তিগুলো শুধুমাত্র শৈল্পিক গুরুত্ব ছিল তাই নয়, এগুলো ধর্মীয় গুরুত্ব উড়িয়ে দেওয়া যায় না। শিল্পকর্ম।
সিন্ধু সভ্যতার শিল্পকর্মের নিদর্শন হিসাবে কিছু পোড়ামাটির খেলনার সন্ধান পাওয়া যায়। এই সকল খেলনার মধ্যে গরুর গাড়ির আধিক্য পরিলক্ষিত হয়। অনেক ইতিহাসবিদগণ অনুমান করেন যে সে সময় নবান্নের মেলা বসত এবং এই খেলনাগুলো মেলায় বিক্রি করা হতো। গড় গড় করে চলা এই খেলনাগুলো শিশুদের খুব প্রিয় ছিল। সিন্ধু উপত্যকায় দক্ষিণাঞ্চলে খেলনা বড় বড় দোকান ছিল বলে ধারণা করা যায়। সিন্ধু সভ্যতার শিল্পকর্মের কিছু নমুনা পরিলক্ষিত হয় সে যুগের তৈরি খেলনা পুতুল। এছাড়াও কিছু তৈরি অলঙ্কারও সন্ধান পাওয়া যায়। নারীদের আবরণের ফুল, পাতা, লতা, প্রজাপতি, ঝিনুক খোদাই ছিল। মৃৎপাত্রগুলোর গায়ে কোনো নকশা কারুকার্য ছিল না, এগুলো অত্যন্ত সাদা সিধে ধরনের ছিল। সিলমোহর। সিন্ধু সভ্যতার কারুশিল্পীগণ সিলমোহর আবিষ্কার করেন। সিলমোহর আবিষ্কার সিন্ধু সভ্যতার একটি অনবদ্য সৃষ্টি। সিন্ধু শিল্পীরাই শিল্প সভ্যতার বা বিশ্ব সভ্যতার সিলমোহর উপহার দেয়। সিলমোহর হলো মহিষ, গন্ডার, হাতি, বাঘ, ষাঁড় ও ছাগলের ছাপ, সেগুলো খোদাই করা চারকোনা ধাতুর ফলক। প্রতিটি সিলমোহরে পশুর প্রতিকৃতির পাশে কিছু লেখা দেখাতে পাওয়া যায়। এই লেখাগুলির বর্ণমালা ছিল চিহ্ন ও চিত্র। এসব লিপি থেকে পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। সম্প্রতি ভারতীয় কয়েকজন ভাষাতত্ত্ববিদ কয়েকটি সিলমোহর পরীক্ষা করে অঙ্কিত লিপি থেকে পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন। ঐতিহাসিকগণ ধারণা করেন যে সিলমোহরগুলো সম্ভবত সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য দলিলে ছাপ দেওয়ার কাজে ব্যবহার করা হতো। আবার রাজা বা রাষ্ট্রীয় সম্মানগুলোতেও সিলমোহর ছাপ লাগানো হতো। এরপর রয়েছে বিজ্ঞান চর্চা। সিন্ধু সভ্যতার পণ্ডিতবর্গের বিজ্ঞান চর্চা সম্পর্কে কিঞ্চিত ইঙ্গিত পাওয়া যায়। তারা ওজন ও পরিমাপের কৌশল উদ্ভাবন করেন। তারা পাথর দিয়ে বাটখাটা তৈরি করেন, কঞ্চির গায়ে দাগ কেটে হিসাব রাখত বলে প্রমাণ পাওয়া যায়। সিন্ধু সভ্যতার বণিক শ্রেণী দশমিক সংখ্যার ব্যবহার জানত এবং দৈর্ঘ্য মাপার জন্য নির্দিষ্ট দণ্ড ব্যবহারও করত। তারা বাটখারা তৈরি করে এবং দাগ রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া দশমিকের ব্যবহার তারাই শুরু করে। নির্দিষ্ট দণ্ড ব্যবহার করতে। এছাড়া অট্টালিকা নির্মাণের জ্যামিতিক কোণ, রেখা, লম্ব সম্পর্কে তারা পারদর্শী ছিল। সিন্ধু এতক্ষণ আমি সাংস্কৃতিক প্রেক্ষাপট আলোচনা করলাম সিন্ধু সভ্যতার। এখন আলোচনা করব সিন্ধু সভ্যতার উদ্ভাবন ও অর্জন। সিন্ধু সভ্যতার উদ্ভাবন অর্জনগুলো নিম্নরূপ। সিন্ধু সভ্যতার অধিবাসীগণ সর্বপ্রথম সিলমোহর আবিষ্কার করেন। 2. সিন্ধু আদিবাসীগণ সর্বপ্রথম পরিকল্পিত নগর নির্মাণ করেন। 3. সিন্ধুবাসীরাই সর্বপ্রথম শস্য ভাণ্ডার নির্মাণ করেন। 4. সিন্ধু নগরে সর্বপ্রথম স্নানাগার নির্মাণ করা হয়। সিন্ধু নগরে সর্বপ্রথম রাস্তার পাশ দিয়ে পানির নর্দমা তৈরি করা হয়। 6. সিন্ধু নগরে সর্বপ্রথম রাস্তাগুলি সরলরেখার মতো সোজা ও দাবার ছকের মতো আড়াআড়িভাবে ছেদিত করে নির্মাণ করা হয়। 7. সিন্ধু শহরে প্রধান রাস্তা ছিল এবং প্রধান রাস্তা থেকে মহল্লার গলিপথ ছিল। 8. সিন্ধু নগরের রাস্তার পাশে আবর্জনা ফেলার ডাস্টবিন তৈরি করা হয়। 9. সিন্ধুরাই সর্বপ্রথম পশুর লোম দিয়ে গরম পশমি চাদর তৈরি করে। 10. সিন্ধুবাসীরা গণনা পদ্ধতিতে দশমিকের ধারণা প্রয়োগ করে। তাহলে আমরা এতক্ষণ সিন্ধু সভ্যতার উদ্ভাবন ও অর্জন সম্পর্কে জানতে পারলাম।
সিন্ধু সভ্যতার সমাপ্তি। ইতিহাসবিদগণ সিন্ধু সভ্যতার অবসানের কারণগুলো আজও উদ্ভাবন করতে সক্ষম হয়নি। অনেকে ধারণা করেন যে সিন্ধু নদীর উপর্যুপরি ভয়াবহ বন্যার প্রকোপে জনপদগুলো একসময় জনশূন্য হয়ে পড়ে। অনেকে বলেন এই অঞ্চলে রাজাগণ যখন শক্তিধর হয়ে জনপদগুলো আরো বর্ধিত হয়, তখন জনপদগুলো অন্তর্দ্বন্দ্বে আক্রান্ত হয়। এই সুযোগে পশ্চিম থেকে আগত আর্যগণ এই অঞ্চল দখল করেন। আবার কোনো সমাজবিজ্ঞানী অনুমান করেন যে প্লেগ জাতীয় কোনো মহামারী ছড়িয়ে পড়ার কারণে সিন্ধু সভ্যতার অবসান ঘটে। খ্রিস্টপূর্ব 1500 শতাব্দীতে সিন্ধু সভ্যতার বিলুপ্তি হয়। তাহলে এতক্ষণ আমি সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপট এর বাকি অংশ, সিন্ধু সভ্যতার উদ্ভাবন ও অর্জন এবং সিন্ধু সভ্যতার সমাপ্তি সম্পর্কে আলোচনা করেছি। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছ, বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।